আজকে একটি আমি সিডিপি চ্যাপ্টার থেকে ঠিক আছে গেসাল্টের তত্ত্ব পড়াবো। তো গেসাল্টের তত্ত্বটা সবাই মনোযোগ দিয়ে একটু দেখবে। প্রথমটা হচ্ছে গেসাল্ট যে কথাটি একটি কী এটা জার্মান শব্দ, ঠিক আছে। অর্থ হলো গঠন বা কাঠামো, সম্পূর্ণ আকার একটা। এই পুরো একটা তত্ত্ব, ঠিক আছে। তত্ত্ব কয়জন কয়জন দার্শনিকদের মতে এই তত্ত্বটি গঠন হয়েছিল? তিনজনের, ঠিক আছে। দেখতে পাচ্ছ তিনজন, নাম কি কি? ওয়ার্দিমার, কপকা, উলফ গ্যাং, ঠিক আছে। এই তত্ত্বটি করেছে। যে সমস্ত পরীক্ষাকে ভিত্তি করে গড়ে উঠেছে তার কয়েকটি উল্লেখযোগ্য এগুলা, ঠিক আছে। প্রধানত লক্ষ্য করা যায় কি শিখন আর প্রত্যক্ষণ গেসাল্ট তত্ত্বে, ঠিক আছে। শিখন ও প্রত্যক্ষণ এই দুটি মানসিক প্রক্রিয়ার উপরেই গেসালবাদীরা কী করেছিলেন? পরীক্ষা করেছিলেন। মেন জিনিস কি? সমগ্র ক্ষেত্রকে একটি ক্ষেত্র হিসেবে প্রত্যক্ষণ করা এবং প্রতিক্রিয়া করা, ঠিক আছে। এদের মধ্যে সবসময় প্রাণীরা থর্নডাইকের মতবাদ অনুযায়ী ভুল প্রচেষ্টার মাধ্যমে শেখে না। এরা এরা যে মতবাদ, তিনজন মিলে যে মতবাদ দিয়েছিল, ওয়ার্দিমার, কপকা আর উলফগ্যাং, সেটা থর্নডাইকের মতবাদের সাথে মিলে না। সমস্যামূলক পরিস্থিতির সামগ্রিক রূপ উপলব্ধ হওয়ার পর তারা সমস্যা সমাধান করতে পারে। এনারা অন্তর্দৃষ্টি জাগানোর জন্য দুটি মানসিক প্রক্রিয়ার উপর জোর দিয়েছিলেন। অন্তর্দৃষ্টি, ইনসাইট, সামান্যীকরণ ও পৃথকীকরণ। শিখন পরিস্থিতির মধ্যে যেগুলি অপ্রাসঙ্গিক সেগুলিকে বাদ দিয়ে কেবলমাত্র প্রাসঙ্গিক ও সাধারণ বৈশিষ্ট্যগুলিকে বেছে নেওয়ার নামই হলো পৃথকীকরণ। ওই সাধারণ বৈশিষ্ট্যগুলিকে ভিত্তি করে কোনো সামান্যধর্মী সূত্র তৈরি করার নাম হলো সামান্যীকরণ। শিখন হলো জীবন বিকাশের একটি অঙ্গ। গেসালবাদীরা কয়েকটি নীতির কথা বলেছিলেন। সেই নীতিগুলো কি? একটা হচ্ছে বিচ্ছিন্নকরণের নীতি। বিচ্ছিন্নকরণের নীতি কোনটা? সংগঠনকে প্রত্যক্ষ করতে হলে প্রথমে আমরা বস্তুগুলোকে মূল সংগঠন থেকে বিচ্ছিন্ন করে নিই, ঠিক আছে। যেমন আকাশে অসংখ্য তারা রয়েছে, সুতরাং আকাশ নামক সংগঠন থেকে বেশ কয়েকটি তারাকে আলাদা করে আমরা কালপুরুষ, সপ্তর্ষি মণ্ডল ইত্যাদি দেখতে পাবো এই তত্ত্ব অনুযায়ী। তারপর বলছে সাদৃশ্যের নীতি। সাদৃশ্যের নীতি কি? সদৃশ্য বিষয় বা বস্তু বা ধারাবাহিক ধারণাগুলিকে সহজেই আমরা সংগঠিত করতে পারি। যেমন বিচ্ছিন্ন শব্দ, সংখ্যা বা বস্তু অপেক্ষা সদৃশ্য বস্তু, শব্দ, সংখ্যা এবং বস্তুকেই সহজেই একত্রে করতে পারি এবং মনে রাখতে পারি সাদৃশ্যের নীতি অনুযায়ী। তারপর নৈকট্যের নীতি। নৈকট্যের নীতি কোনটা? যেসব বিষয় বা বস্তু আমরা সাধারণত ধারণা, স্থানগত এবং সময়ের প্রেক্ষিতে কাছাকাছি থাকে সেগুলিকে অনেক সহজে সংগঠিত করা যায়। আবার বলছি সাদৃশ্যের নৈকট্যের নীতি। যেসব বিষয় বা বস্তু ধারণা, স্থানগত এবং সময়ের প্রেক্ষিতে কাছাকাছি থাকে সেগুলিকে আনতে অনেক সহজে সংগঠিত করা যায়। তারপর বলছে ধারাবাহিকতার নীতি। ধারাবাহিকতা, যে বিষয় বা বস্তু বা ধারণার মধ্যে ধারাবাহিকতা দেখা যায় তাদেরকেই সহজেই সংগঠিত করা যায়। তারপর কি বলছে? পরিমিতির নীতি। পরিমিতি কি জিনিসটা? এটা পূর্বার্জিত শিখনের সঙ্গে সামঞ্জস্য রাখলে বিভিন্ন বিষয়ের সংগঠন অতি সহজ হয়। যেমন কি বৃত্তের ব্যাসার্ধ একটা কি একটা বৃত্ত, কোনটা বৃত্ত? এটা বৃত্তের ব্যাস কোনটা? এটা। আর কেন্দ্র থেকে পরিধি অবধি, মানে বৃত্তচাপ অবধি যেটা যায় সেটা হচ্ছে ব্যাসার্ধ। এটা হচ্ছে আর ধরলে এটা আর, তাহলে ব্যাসটা কত? ব্যাসটা হচ্ছে 2r, ঠিক আছে। পরিসীমা জানা থাকলে পরবর্তী ক্ষেত্রে বৃত্তের ক্ষেত্রফলের ধারণা দেওয়া অনেক সহজ হয়। বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি? পাই আর স্কোয়ার। ব্যাসার্ধ যদি জানা থাকে তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। শিখন পরিস্থিতি বা সমস্যাকে সামগ্রিকভাবে প্রত্যক্ষ করা
এই স্তরটি গ্যাসালবাদীদের নিকট খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই স্তরটি গ্যাসালবাদীদের নিকট খুব গুরুত্বপূর্ণ। গ্যাসালবাদীরা শিকনের ব্যাখ্যা হিসাবে অন্তর্দৃষ্টি ইনসাইট, যেটাকে বলে ইনসাইট, ঠিক আছে, যথেষ্ট গুরুত্ব আরোপ করেছেন। তাই সমগ্রতাবাদীদের শিখন তত্ত্বকে লার্নিং বাই ইনসাইট বলে। তাদের মধ্যে পরিস্থিতির অংশগুলির মধ্যে সমস্যা সমাধানের প্রেক্ষিতে পারস্পরিক সম্পর্ক প্রত্যক্ষ করাই হলো অন্তর্দৃষ্টি। তাহলে অন্তর্দৃষ্টি কি? গ্যাসালবাদীরা যে অন্তর্দৃষ্টি আরোপ করেছিল তার মধ্যে কি কি বলা হয়েছে? তাদের মধ্যে পরিস্থিতির অংশগুলোর মধ্যে সমস্যা সমাধানের প্রেক্ষিতে পারস্পরিক সম্পর্ক প্রত্যক্ষ করাই হলো অন্তর্দৃষ্টি। ঠিক আছে, তাহলে এখানে কোনো অন্তর্দৃষ্টির কার্যকারিতা নির্ভর করে প্রাণের কতগুলো বৈশিষ্ট্যের উপর। এই যে অন্তর্দৃষ্টিটা কার্যকারিতা নির্ভর করে প্রাণীর কতগুলো বৈশিষ্ট্যের উপর। বৈশিষ্ট্যগুলো কী কী? প্রাণীটার মানসিক ক্ষমতা, পূর্ব অভিজ্ঞতা, শিখনের উদ্দেশ্য সম্পর্কে সঠিক ধারণা, শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ, এই জিনিসগুলা নির্ণয় করা যায়। আরেকটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে এই যে কোহলার, ঠিক আছে, কোহলার কিসের উপর পরীক্ষা করেছিল? মুরগির পরীক্ষাটা একটা করেছিল আর একটা শিম্পাঞ্জির উপর পরীক্ষা করেছিল। ঠিক আছে, মুরগির পরীক্ষা তার বিষয় কী ছিল? দুটি একই আকারের কাঠের বাক্সকে তাদের জালের সামনে রেখে খাবার ছড়িয়ে রাখা হয়। তার জালের যে পাশে বাক্স দুটি আছে তার উল্টো দিকে কয়েকটি মুরগি ছেড়ে দেওয়া হলো। মুরগিগুলি যখন বাক্সটির কাছে গেল তখন তার জালের মধ্যে দিয়ে মুখ ঢুকিয়ে খাবার খেতে লাগলো, কিন্তু মুরগিগুলো যখন বাক্সের দিকে গেল তখন খাওয়ার চেষ্টা করা মাত্রই সরিয়ে দেওয়া হলো। আবার বাক্সগুলিকে অবস্থান পরিবর্তন করে একই রকম পরীক্ষা করা হলো। এই প্রক্রিয়া দুটি বেশ কয়েকবার, ধরে নাও 400 থেকে 600 বার পুনরাবৃত্তি করে কোহলবার কী লক্ষ্য করেছিলেন? মুরগিরা ধূসর বাক্স থেকে খাবার গ্রহণ করতে শিখেছে। ঠিক আছে, এটা হচ্ছে কোহলবার করেছিল মুরগির পরীক্ষা। আরেকটা হচ্ছে শিম্পাঞ্জির উপর পরীক্ষা করেছিল। একটি শিম্পাঞ্জিকে খাঁচায় বন্ধ করে বাইরে কিছু কী করেছিল? কলা রেখেছিল। ঠিক আছে, কলা দুটি এমন দূরত্বে রাখা ছিল যে খাঁচার মধ্য থেকে হাত বাড়ালে কলা দুটি নাগাল পাওয়া যায় না। খাঁচার মধ্যে দুটি বাঁশের টুকরো রাখা ছিল। পৃথকভাবে বাঁশের টুকরো দ্বারা কলার নাগাল পাওয়া সম্ভব নয়, কিন্তু একটি টুকরোর মধ্যে আরেকটি টুকরো ঢোকালে যে লম্বা বাঁশের টুকরো পাওয়া যায় তা দিয়ে কলাগুলিকে সহজে নাগালের মধ্যে পাওয়া গিয়েছিল। ঠিক আছে, প্রথমে শিম্পাঞ্জি বাইরে থেকে হাত বাড়িয়ে বাঁশের টুকরো দুটোকে আলাদাভাবে নিয়ে এসে কলাকে নাগালের মধ্যে আনার চেষ্টা করলো। যখন সে নাগাল পেল না তখন সে বাঁশের টুকরো দুটো নাড়াচাড়া করতে লাগলো। হঠাৎ টুকরো দুটিকে একসঙ্গে করে সে যে লম্বা বাঁশ পেল তা দিয়ে সহজেই কলাগুলিকে বার করে আনলো। পরবর্তী একই পরীক্ষা করে দেখা গেল সুলতান আর বিশেষ কোনো ভুলভ্রান্তি না করেই অতি সহজেই কলাগুলিকে নাগালের মধ্যে নিয়ে আসতে সক্ষম হয়েছিল। কোহলারের এর মতে সমস্যা সমাধানের জন্য শিক্ষা পরিস্থিতির অংশগুলির মধ্যে হঠাৎ সমন্বয় সম্পর্কে উপলব্ধি সৃষ্টি করেছিলেন। এই ঘটনাটাই হচ্ছে ইনসাইট। শিম্পাঞ্জির উপরেই ইনসাইট, বানান ভুল গেছে, INSIGST, ইনসাইট। শিম্পাঞ্জির উপর পরীক্ষা করে কোহলবার ইনসাইটের ধারণাটা নিয়ে এসেছিলেন। ঠিক আছে, গেসাল তত্ত্বের মূল কথা হলো আমরা সমগ্র ক্ষেত্রকে একটি ক্ষেত্র হিসেবে প্রত্যক্ষণ করি এবং প্রতিক্রিয়া করি। সামগ্রিক প্রত্যক্ষণের ফলেই পরিস্থিতির অর্থ পরিষ্কার হয়। গেসালবাদী মনোবিদগণ অন্তর্দৃষ্টি জাগানোর জন্য দুটি মানসিক প্রক্রিয়ার উপর জোর দিয়েছিলেন। এগুলি হলো সামান্যীকরণ ও পৃথকীকরণ। শিখন পরিস্থিতির মধ্যে যেগুলি অপ্রাসঙ্গিক সেগুলিকে বাদ দিয়ে কেবলমাত্র প্রাসঙ্গিক এবং সাধারণ বৈশিষ্ট্যগুলো বেছে নেওয়ার নাম হলো পৃথকীকরণ। এটা আমি এখানে তোমাদেরকে বলে দিয়েছি। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই অবধি থাকলো। তোমরা অবশ্যই পারলে 2বার দেখে নিবা। থ্যাংক ইউ।
আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।